স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। মুজিব শতবর্ষ উপলক্ষে দীর্ঘ ৮ বছর পর প্রথম কোনো লাইভ কনসার্টে অংশ নিলেন বিশ্ববিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এ.আর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ঘণ্টা সঙ্গীত পরিবেশন করেন অস্কার জয়ী এই তারকা। ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 শিরোনামের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আর আয়োজনটি সরাসরি সম্প্রচার করে নিউজ 24। ফাতেমা কাউসারকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানে বিকেল ৫টা ২০ মিনিটে রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 কনসার্টের মূল আনুষ্ঠানিকতা। তারপর মঞ্চে আসেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল মাইলস। পরিবেশন করেন চাঁদতারা সূর্য নয়, নীলা, প্রিয়তমা মেঘ, ফিরিয়ে দাও এর মতো জনপ্রিয় সব গান। এরপর সুসম্রাজ্ঞী মমতাজের গানে মেতে ওঠে দর্শক। প্রথমেই পরিবেশন করেন স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে করা তার একটি গান। একে একে পরিবেশন করেন বাংলা সিনেমার গাওয়া তার জনপ্রিয় কিছু গান। চৈত্রের বৃষ্টি ১ ঘন্টার বিরতিটা দীর্ঘ করলেও মাঠে একটুকুও কমেনি শ্রোতা দর্শকের উপস্থিতি। ততক্ষণে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। দ্বিতীয়বারের মতো জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় কনসার্টের দ্বিতীয় অংশের আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরো একবার মঞ্চে যত বাড়ে মাঠে দর্শকদের উন্মাদনাও তত বাড়ে, কারণ শেষ পরিবেশনা যে সঙ্গীত দুনিয়ার অপার বিস্ময় এ.আর রহমানের। সুরের এই জাদুকর একে একে পরিবেশন করেন জয় হো, কুন ফায়াকুন, খাজা মেরে খাজার মতো জনপ্রিয় সব গান। মাঝে এ.আর রহমানের খানিক বিরতিতে মঞ্চে আসেন বিখ্যাত পারকিউশনিস্ট ও ড্রামার শিবমণি। বিভিন্ন বাদ্যযন্ত্রে মাতিয়ে তোলেন দর্শকদের। এছাড়াও গান করেন আদিত্য নারায়ণ, হরিহরন, রশিদ আলী। জনপ্রিয় সব গানের সাথে মেতে ওঠে এই স্টেডিয়ামের উপস্থিত দর্শকরা। কনসার্টের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল জাতির পিতাকে নিয়ে মিউজিক লিজেন্ডদের নতুন ২ গান। গানগুলি লিখেছেন বাংলাদেশের জুলফিকার রাসেল। পাহাড়ে এসে সূর্য এসে আবার দেখেনি মুজিবের সেই তোর জলিতায় আজও দেখাই দি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, আমার সোনার বাংলা, হে লাল হরায় বাংলা। ১০,০০০ দর্শক সরাসরি মাঠে বসে উপভোগ করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় করা এই কনসার্ট। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এদিকে অস্কার জয়ী উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত শিল্পী এ.আর রহমানের সুরের জাদুতে মুগ্ধ কোটি বাঙালি। তার কণ্ঠে বাংলা ও বাংলার মহান পুরুষ বঙ্গবন্ধুকে নিয়ে গান আবেগী করে তোলে উপস্থিত সবাইকে। তাই রাত গভীরেও শ্রোতাদের হৃদয়ে ছুঁয়েছে এ.আর রহমানের ও সহশিল্পীদের গানে। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 কনসার্টে এআর রহমানের সুরের মূর্ছনায় মাতোয়ারা মিরপুর। উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও অস্কারজয়ী এই সঙ্গীত শিল্পীর কণ্ঠে ফুটে ওঠে বাঙালির প্রাণপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে গান। এতে আবেগ ঝরে সাধারণ মানুষের কণ্ঠেও। মুজিবের সেই তোর জলিটায় আজও দেখাই দি। করোনাকালীন একটা মানুষের দীর্ঘদিনের ক্লান্তি ছিল, সেটা থেকে একটু বেরোয় আসার সুযোগ হয়েছে। এআর রহমান তো খুব যেহেতু একদম অনেক নাম করা একজন, তা আমরা আসলে এই প্রোগ্রামটা এনজয় করেছি অনেক। আমাদের প্রধানমন্ত্রী এখানে আসছে, আমরা সবাই খুব এনজয় করছি, আর মুজিব বর্ষ হিসাবে এখানে আমরা সবাই খুব আনন্দ করছি। আমাদের সবচেয়ে ভালো লাগছে উনি বঙ্গবন্ধুকে নিয়ে 2টি গান করেছে, আমাদের নেত্রী উপস্থিত ছিল, এর জন্য আমরা খুবই আনন্দিত। এছাড়া করোনার কারণে দীর্ঘ বিরতির পর বিশাল এই আয়োজন মানুষকে দিয়েছে অন্যরকম বিনোদন। বিশ্বমানের শিল্পীদের পরিবেশনার প্রশংসা করেন দর্শকরা। একেবারে ছোটবেলা থেকেই উনি আমি ওনার ফ্যান, এবং সবসময় একটাই থাকতো কবে ওনার কনসার্টটা দেখবো। আজকে দেখে আমার চমৎকার অনুভূতি ভাই বোঝাতে পারবো না। এআর রহমান ইজ আ লেজেন্ড, ওর মতন কেউ নাই। ওর গান, ওর স্টোন, ওর ক্রু, ওর ইচ মিউজিক is out of the world. A.R. Rahman's presence is a legend after all, so I mean he did a great job. তার গান শুনেছি আগে, ছোটবেলা থেকে তো শুনছি, কিন্তু চোখে দূর থেকে দেখলেও একটা ফিল হলো যে না, কাছ থেকেই দেখলাম আর কি, এটা মনে থাকবে আর কি। মঙ্গলবার বিকেলে বাংলাদেশি ব্যান্ড দল মাইলস ও পরে দেশের নন্দিত শিল্পী মমতাজ বেগমের গানও নেচে গিয়ে উপভোগ করেন সঙ্গীত প্রেমী মানুষ। ঘড়ির কাঁটায় রাত 1টার আগ মুহূর্তে এআর রহমানের সুরের মূর্ছনায় শেষ হয় নান্দনিক এই আয়োজন। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। দেশি বিদেশি কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের প্ররোচনায় দেশে জঙ্গি দমন পুরোপুরি সম্ভব হচ্ছে না, যারা জঙ্গিদের অর্থায়নও করে থাকে। এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে খুঁজে আইনের আওতায় আনার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া লাইসেন্সবিহীন এবং পুরনো যানবাহনের কারণে মহাসড়কে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহনাজ ইয়াসমিন। একটা সময় বাংলাদেশের জঙ্গিদের যে উত্থান ছিল সেটা অনেক কমে এসছে, মানুষ আপাত দৃষ্টি দেখে আসলে কতটুকু সফল হয়েছে মাননীয় মন্ত্রী। আমাদের এই জঙ্গির উত্থানটা ঘটানো হয়েছিল, উত্থানটা মানে একটা আমাদের কিংবা বাইরে সব মিলিয়ে ঝুলিয়ে একটা চক্রান্ত ছিল। সেই চক্রান্ত আমরা আইডেন্টিফাই করেছি, এর মূল উৎপাদন করার লক্ষ্যে আমরা যা যা করার আমরা করেছি। জঙ্গি আমরা একদম মূল উৎপাদন না করতে পারলেও আমরা কন্ট্রোল করে ফেলেছি। হোম গ্রাউন্ড টেরোরিস্ট আছে, বাংলাদেশকে অকার্যকর করার জন্য যাদের প্রচেষ্টা, এসব মিলে ঝুলেই এবং বিদেশি মতাদর্শের কিছু আদর্শিত হয়ে এখানে আসার যে চেষ্টা অপচেষ্টা, এই সবগুলি ছিল, এগুলি কিছুই হয়নি। ট্রাফিক পুলিশ বাস চলাচল বা যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে, কিন্তু শহরে অসহনীয় একটা যানজট আছে, এটা আসলে দায়ভারটা কার, আপনি কি মনে করছেন? একটা শহরে অন্তত 25 ভাগ রাস্তা থাকতে হবে, সেখানে আমাদের আছে 8 ভাগ, 8.5 ভাগ। আর আমাদের অর্থনৈতিক সঙ্গতি মানুষের বাড়ছে। এখন গাড়ি ক্রয়ে আমাদের মধ্যবিত্ত পরিবারও মানে গাড়ি কিনছে, কিন্তু এই তো 8%-এর তো বেশি বাড়েনি, তখন কি হবে? সেই জায়গাটিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেজন্য কাজ করছেন, ফ্লাইওভারগুলি করছেন, এলিভেটেড এক্সপ্রেস করছেন, মেট্রো রেল করছেন। এইগুলি যখন কমপ্লিট হয়ে যাবে এবং এই ধরেন এক জেলার থেকে আরেক জেলার যে যোগাযোগ ব্যবস্থা, পদ্মা সেতুর মাধ্যমে সব মানে যমুনা সেতুর মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থাটা তৈরি হচ্ছে, এগুলি হয়ে গেলেই দেখবেন আমাদের এই চাপটাও কমে যাবে ইনশাল্লাহ। আমাদের যে দুর্বিষহ যানজট এগুলো শীঘ্রই কমবে। হাইওয়ে পুলিশও আপনার নিয়ন্ত্রণে, সেক্ষেত্রে যে হাইওয়েতে মহাসড়কে অনেক বেশি দুর্ঘটনা হচ্ছে, এটা নিয়ে কি স্বরাষ্ট্রমন্ত্রী কখনো উদ্বিগ্ন হয়? অনেক গাড়িগুলোর ফিটনেস থাকে না, পাবলিক ট্রান্সপোর্ট চালানোর একটা বয়স থাকা হচ্ছে, সেইগুলো তারা মানে না, উঠে যায় স্টিয়ারিংয়ে। ফিটনেসবিহীন গাড়ি কিংবা এই ধরনের ড্রাইভার যদি গাড়ি চালায় তাহলে দুর্ঘটনা ঘটতেই পারে। আর একটা জিনিস হলো আমাদের হাইওয়ে যে
সবাই ওঠা উচিত না। আমরা বারবার বলছি এখানে টেম্পো, 3 হুইলার, তারপর ভটভটি এইগুলি যাতে না ওঠে, কিন্তু এগুলো তো শুনছে না শোনার জন্য আমাদের এখনকে কঠোর হতে হবে, না হলে এগুলো আমরা মোকাবেলা করতে পারবো না। বিআরটিএ এবং অন্যান্য যারা তারাও নিচ্ছে যাতে করে আমরা ড্রাইভিং লাইসেন্সটা যোগ্য লোকের হাতে দিয়ে দিতে পারি, তারও কাজ হচ্ছে। আর আমরাও আহ্বান করি সবাইকে যে তার ফিটনেসবিহীন গাড়ি যেন এসে হাইওয়েতে না আসে। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুলের মৃত্যুর ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বুলবুলের মৃত্যুর পেছনে ছিনতাই নাকি অন্য কোনো কারণ আছে তা এখনো অজানা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। রবিবার ভোর 5:30টার দিকে সিসিটিভির ফুটেজে দেখা যায় কাজীপাড়া বাস স্ট্যান্ডে ডাক্তার বুলবুলকে 3 জন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাথে থাকা মোবাইল আর নগদ টাকা না নেয় ঘটনা ছিনতাই নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনার 3 দিন পেরিয়ে গেছে। হত্যা মামলার অগ্রগতি নিয়ে ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, এটি আলোচিত ও স্পর্শকাতর ঘটনা হওয়ায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। এই হত্যাকাণ্ড পরিকল্পিত হত্যাকাণ্ড অথবা ছিনতাইকারীরা হত্যা করছে কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়া যাবে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই আমরা নিশ্চিত হতে পারবো যে হত্যাকাণ্ডের মোটিভটা কি। এদিকে গরিবের ডাক্তার খ্যাত বুলবুলের মৃত্যুর পরই পুলিশ মণিপুর কাঁঠালতলা থেকে দুলাল নামের এক ব্যক্তিকে ধরে আনে। দুলালের স্বজনরা বলেন, পুলিশ ও স্থানীয় কমিশনার তাদের জানায় দুলালের ছেলে সোহেল ডাক্তার বুলবুল হত্যার সাথে জড়িত। সোমবার সকালে দুলালের স্ত্রী ও ভাই থানায় আসলে তাদেরও আটক করা হয়। পরে মিরপুর 7 নম্বরের একটি বাসা থেকে সাকিব, শাহিন, জুয়েল ও সোহেলকে আটক করে পুলিশ। কিন্তু এ বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি মিরপুর থানা পুলিশের কাছে। কমিশনার বলছে যে বুলবুল হত্যা মামলার জন্য নাকি করছে, এর জন্য কমিশনারও অ্যাকশন নেয়নি। পরশুদিন সে সকাল 9টায় কাজে গেছে, বিকাল 5টায় সে ঘরে আসছে। আর কালকে সকালে কাজে যাইতে লইছে, তার আগের দিনও সে কাজে গেছে। আর আপুকে আটকে রাখছে, আর আমার আপুর বোন জামাইকে আটকে রাখছে। তো আমার আপু অসুস্থ, হার্টের রোগী। ঘটনার সময় ডাক্তারের একটি মোবাইল খোয়া যায়, তবে আরেকটি মোবাইল, টাকা ও অন্যান্য জিনিসপত্র অক্ষত ছিল। স্বজনরা জানান বিভিন্ন ঠিকাদারি কাজ করায় তার শত্রু ছিল। পুলিশের একটি সূত্র বলছে এ হত্যা মামলায় 4 জনকে শনাক্ত করা গেছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ গোলাকান্দিন এলাকায় লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 8 জন দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত 11টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধরা সকলেই ওই কারখানার শ্রমিক। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বায়ু দূষণ কমানোর ক্ষেত্রে রাজশাহী ছিল বিশ্বসেরা শহর। এবার তার নামই উঠে এসেছে শব্দ দূষণে বিশ্বের শীর্ষে 4-এ। সবুজ শোভিত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশ জোড়া যার খ্যাতি, জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সর্বশেষ প্রতিবেদনটি তার এমন হাল কেন? গত কয়েক বছরে এই শহরে উন্নয়ন কাজ বেড়েছে, সেগুলো হয়ে উঠেছে শব্দ দূষণের বড় কারণ বলছেন গবেষকরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। গাড়ির চাকা না গড়ালেও বিনা কারণে সেসব জায়গায় তীব্র হর্ন ঠিকই দিয়ে যান চালকরা। সঙ্গে অটোরিকশার দাপট, যদিও তাদের হর্নই থাকার কথা না। পুরনো দালান ভাঙা পড়ছে, গড়ে উঠছে বহুতল ভবন। বিকট শব্দ তাই এখন রাজশাহী মহানগরীর প্রতিটি এলাকায়। শব্দ দূষণে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, মানুষ রোগী এবং আরও রোগ বৃদ্ধি হচ্ছে। পরিবহন প্রচুর বেড়ে গেছে, এটা একটা ঘটেছে। এর সঙ্গে সঙ্গে যেটা ঘটেছে, আমাদের সচেতনতার একটা বড় ধরনের অভাব। বাসের সাথে ট্রাকের সাথে যে হর্নগুলো থাকে অপ্রয়োজনীয়ভাবে অনেক সময় বাজানো হচ্ছে। আকাশজোড়া ভবনের পাশাপাশি শহর জুড়ে চলছে কয়েকশো কোটি টাকার উন্নয়ন কাজ। সেখানে ধীরগতি হয়ে পড়া গাড়ির হর্ন আর নির্মাণ যন্ত্রের একঘেয়ে শব্দ সারাদিন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রতিবেদনে রাজশাহীকে বিশ্বের 4র্থ শীর্ষ শব্দ দূষণকারী শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন নির্মাণ কাজের আধিক্য শব্দ দূষণ বৃদ্ধির অন্যতম কারণ। রেলগেট, ভদ্রার মোড়, এইসব জায়গাতে তো খুব বাজে অবস্থা আর কি। সব সময় অনর্গল হর্ন বাড়তেছে, যেগুলো মানে আমাদের গ্রহণযোগ্য মাত্রা থেকে অনেক অনেক বেশি। শহরের
ধারণ ক্ষমতার তুলনায় রিক্সা, অটো, গাড়ি, বাস আমাদের একই রাস্তায় চলার কারণে গতি কমে যায়, রাস্তায় সরানোর জন্য হর্নের ব্যবহার করছে। এইটা একটা বড় কারণ আমি মনে করছি। 2016 সালে বায়ু দূষণ কমানোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় শীর্ষে থাকা শহরটিতে যানজট এখনো প্রকট নয়। তবুও রাস্তায় যানবাহনের হর্নের লাগামহীনতা। নগরীর উপকণ্ঠে বাস টার্মিনাল আছে, অথচ শহরের ভেতরেও এখন অন্তত 5টি স্থানে বাস দাঁড়ায়। রাজশাহী শহর যেহেতু দ্রুত বর্ধনশীল এবং গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কনস্ট্রাকশন হচ্ছে, সেগুলো থেকে হয়তো একেবারেই বলা যাবে না যে সাউন্ড পলিউশন বাড়েনি। গবেষকরা বলছেন পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এখন থেকেই শব্দ দূষণ কমানোর সমন্বিত উদ্যোগ নিতে হবে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। দর্শক, বিশেষ টিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া শেষ হচ্ছে আজ। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, দ্বিতীয় ডোজের বিশেষ টিকা কার্যক্রম আজই শেষ। আপনি ভিড় কেমন দেখছেন? কোনো অভিযোগ কি পেয়েছেন এখন পর্যন্ত? জানাবেন। আহসান, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি যে টিকাদান কেন্দ্রে, সেই টিকাদান কেন্দ্রে আজকে কিন্তু শেষ দিন এবং গণটিকার তৃতীয় দিন, এবং দেখছে যে অসংখ্য মানুষ কিন্তু এখানে গণটিকা নিতে এসেছে। এবং আজকের চিত্রটি একটু অন্যরকম, যেহেতু শেষ দিন এবং এখানে কিন্তু আপনি দেখছেন যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু গণটিকা নিতে এসেছে। এবং এখানে গণটিকা নেওয়ার আপনি দেখছেন যে তারা হাত তুলে কিন্তু আসলে দেখছেন যে গণটিকার জন্য হয় যে হাহাকার, সেই হাহাকার কিন্তু রয়েছে এখানে। এবং এখানে কিন্তু তারা কোনো ত্রাণ বা সরকারি কোনো সাহায্য নিতে আসেনি, এসেছে তারা টিকা নিতে এসেছে এবং জীবনের ঝুঁকি নিয়ে একে অপরের সঙ্গে গা ঘেঁষে কিন্তু তারা টিকাদান কেন্দ্রে এসেছে। এবং করোনার যে এখনো ধবল, সেটা কিন্তু আসলে শেষ হয়নি। এবং করোনার এই যে টিকার কারণে কিন্তু আপনি দেখছেন যে টিকার কারণে কিন্তু আপনি দেখছেন যে করোনা কিন্তু কাবু হয়ে গেছে। এবং যেই টিকার জন্য কিন্তু আপনি দেখছেন যে এখানকে লোকজন কিন্তু আপনি দেখছেন কি পরিমাণ তারা মানুষ কিন্তু বাঁধ ভেঙে কিন্তু তারা আসতে শুরু করেছে। এবং আজকে যেহেতু শেষ দিন এবং টিকা কেন্দ্রগুলোতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এবং কার আগে কে টিকা নেবে সেই টিকা নেওয়ার জন্য কিন্তু তারা এসেছে। এবং আজকে কিন্তু যে 18টি বুথ রয়েছে এবং 18টি কেন্দ্র রয়েছে এবং 103টি বুথ রয়েছে, সেই বুথের মধ্যে কিন্তু আসলে তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। এবং আজকেও কিন্তু তাদেরকে যে স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তা ডাক্তার সাইমুল হুদা জানিয়েছেন যে 1 লাখেরও বেশি তারা আজকে মানুষকে টিকা দেবে। এবং যেহেতু সাভারের এই 18টি কেন্দ্রে কিন্তু একযোগে কিন্তু গণটিকা দেওয়া হচ্ছে এবং গণটিকা দেওয়ার জন্য কিন্তু তারা দেখছেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু আসলে দেখছেন যে মানে জড়ো হয়েছে এবং তারা টিকা নিতে এসেছে। এবং টিকার জন্য কিন্তু আপনি দেখছেন যে এখানকে অসংখ্য মানুষ কিন্তু এসেছে এবং একই সঙ্গে কিন্তু নারী কেন্দ্রগুলোতেও কিন্তু প্রচুর ভিড় করছে। এবং টিকা যেহেতু আজকে শেষ দিন এবং এরপরে গণটিকা দেওয়া হবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু আসলে চৈত্র মাসে হঠাৎ বেড়েছে তিস্তার পানি। এর ফলে লালমনিরহাট, নীলফামারী জেলার বিস্তীর্ণ তিস্তার চরে কৃষকের বিভিন্ন ধরনের ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। কষ্টের ফসল হারিয়ে দিশেহারা কৃষকেরা। সংশ্লিষ্টরা বলছেন অসময়ে পানি বৃদ্ধির কারণ ভারত গজলডোবা ব্যারেজ খুলে দেয়া। রংপুর থেকে রেজাল করিম মানিকের প্রতিবেদন। চৈত্র মাসে তিস্তা নদী শুকিয়ে মরা খালে পরিণত হয়। চাষাবাদের পানি জোগাতে কৃষক সেচ পাম্প ব্যবহার করে। কষ্ট করে ফসল ফলানো চাষিরা যখন ফসল তোলার স্বপ্ন দেখছিল, তখনই হঠাৎ পানি বাড়ায় কৃষকের সে স্বপ্নে ঘুরে বালি। ধার দেনা করে ফসল চাষ করা চাষিরা হয়েছেন দিশেহারা। বলছেন এখন পানির তেমন দরকার না হলেও ভারত পানি ছেড়ে দিয়ে তাদের সর্বনাশ করেছে। রসুন, পেঁয়াজ, গম এগুলো আবাদ করছি, বেশি পানি হয় নষ্ট হয়ে গেছে। আবাদ বসত করছি তিস্তা নদীর চর দিয়ে, আমরা খুব ক্ষতিগ্রস্ত যারা কৃষক আছি। ওই যে গোমলা দেখো যে গম শেষ। শুকনো মৌসুমে যে পরিমাণ পানি থাকে তার চেয়ে কিছুটা পানি বেশি হওয়ায় চরের নিম্নাঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন এই প্রকৌশলী। এটা বন্যার কোনো সিচুয়েশন না, কারণ ডেঞ্জার লেভেল থেকে অনেক নিচে পানি প্রবাহিত হচ্ছে, প্রায় 2 মিটার নিচে। সো এটা বন্যার কোনো সম্ভাবনা বা সেরকম কিছু এটা প্রমাণ করে না। তবে আশা করা যায় দ্রুতই আবার পানির প্রবাহ কিছুটা কমে আসবে। তিস্তাপাড়ের কৃষকদের স্বপ্ন সচ্ছলতা ফেরাতে স্থায়ী সমাধান চায় তারা।
রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি সংলাপের প্রথম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহেভে সামরিক তৎপরতা কমানোর কথা জানিয়েছে রাশিয়া। তবে রুশ প্রেসিডেন্টের কথা নয়, কাজের উপর বিশ্বাস করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শান্তি সংলাপের প্রথম দিনে সামরিক তৎপরতা কমানোর ব্যাপারটি জানায় রুশ কর্তৃপক্ষ। বলা হয়, পারস্পরিক আস্থা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রকৃতপক্ষে তা কার্যকর হয় কিনা তা সময়ই বলে দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এক মুখপাত্র জানিয়েছেন, কথার চেয়ে কাজ দিয়ে রাশিয়াকে বিচার করবে যুক্তরাজ্য। এদিকে রুশ সেনা প্রত্যাহারের বিষয়টি গুজব হতে পারে বলে জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ইস্তাম্বুলের আলোচনা রাশিয়া ইউক্রেনের নেতাদের বৈঠকের পথ প্রশস্ত করতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।